তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র, কখনো চায়না থেকে আনা ক্ষেপণাস্ত্র, কখনো ড্রোন, কখনো তুর্কিস্তান থেকে আনা ড্রোন, ক্ষেপণাস্ত্র সব কিছু দিয়ে আঘাত হানার চেষ্টা করে। কিন্তু ভারতের সেনারা এতটাই তৎপর ছিলেন যে কোনোটাই ভারতকে গিয়ে আঘাত হানতে পারেনি। উল্টে তারা চেষ্টা করেছে পাকিস্তান বারবার লাইন অফ কন্ট্রোল থেকে মর্টার গোলাগুলি চালিয়ে সাধারণ ভারতীয় নিরীহ নাগরিকদের উপর আক্রমণ করার। তার জন্য হয়তো অনেক জনের প্রাণও গেছে, তার মধ্যে মহিলা, শিশু রয়েছে। কিন্তু বিশ্বমঞ্চে ভারতের স্থান এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে পাকিস্তান কাকুতি মিনতি করে থামাতে বাধ্য হয়েছে। কারণ পরপর আঘাত পাকিস্তান যে আর নিতে পারেনি, বা পাক সেনাপ্রধান নিজেই বাংকারের তলায় চলে গেছে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। ফলে বিশ্বের দরবারে নিজেদেরকে বাঁচানোর জন্য সিজ ফায়ার ছাড়া আর কোনো অবলম্বনই ছিল না। মধ্যস্থতা অবশ্যই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে আসতে হয়েছে, এবং তিনি মধ্যস্থতার মাধ্যমে বলেছেন যে ভারত আর পাকিস্তান এই মুহূর্তে সিজ ফায়ার যুদ্ধ করবে না, যুদ্ধ করলে বাণিজ্য পাওয়া যাবে না। অর্থাৎ দুটো দেশকে, পারমাণবিক শক্তিবদ্ধ দুটো দেশ যদি যুদ্ধ করে তাহলে আক্ষরিক অর্থে মানবিকতার ক্ষতি হবে। খুব স্বাভাবিক, কেউ যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়। কিন্তু সন্ত্রাসের মদদ দেওয়া পাকিস্তান যদি বারবার ভারতের সার্বভৌমত্বে আক্রমণ করে, ভারত যে ছেড়ে কথা বলবে না তার উদাহরণ বিগত কয়েকটা দিনে আমরা বারবার দেখেছি। কেন ভারত সিজ ফায়ার করলো, সিজ ফায়ার করার পর কেন পাকিস্তান আবার সেই সিজ ফায়ার ভঙ্গ করলো, তা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। আর সেদিকেই সবাই তাকিয়েছিল। আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশবাসীর উদ্দেশ্যে যা ভাষণ যখন তিনি শুরু করেন, সবাই অপেক্ষা ছিল কি বলেন। এবং সেখানে খুব স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে কোনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাকিস্তানের বিষয়ে তিনি আলোচনা করবেন না। আলোচনা হতে পারে সন্ত্রাসবাদ নিয়ে, আলোচনা হতে পারে শুধুমাত্র পিওকে নিয়ে। অর্থাৎ টেরর আর টক কখনো একসঙ্গে হতে পারে না, টেরর অ্যান্ড ট্রেড একসঙ্গে হতে পারে না। আরও উল্লেখযোগ্যভাবে জল আর রক্ত একসঙ্গে কখনো বইতে পারে না। অর্থাৎ খুব স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আজ বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তানের মতন ইস্যুতে ভারত কোনো তৃতীয় কোনো শক্তি বা কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হবে না। যতই ট্রাম্প বলার চেষ্টা করুন বা তিনি টুইট করুন যে কাশ্মীর সমস্যা তিনি সমাধান করবেন আর ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিবেশ তিনি থামাবেন, তিনি হয়তো বলতে পারেন। কিন্তু ভারত এমন একটা গণতান্ত্রিক দেশ যেখানে 140 কোটি মানুষ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেই তাকিয়ে আছেন। আজ অনুষ্ঠান শুরু করব, তার আগে আলাপ করি আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে বাদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক মুখপাত্র রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছে কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতাদি, আপনাকেও স্বাগত। পরে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যোগ দেবেন, তাকেও আমি আলাপ করে দেবো। তবে শুরুতে প্রধানমন্ত্রীর যে ভাষণ, যেটা 140 কোটি মানুষ আজকে অপেক্ষা করছিলেন তার এই বক্তব্য শোনার জন্য, প্রথমেই শুনে নেব প্রধানমন্ত্রীর বক্তব্য যে যুদ্ধ পাকিস্তানের সঙ্গে কোনো আপোষ নয়, কেন তিনি বারবার সেটা বুঝিয়ে দিয়েছেন। শুনবো সেই বক্তব্য। মোদি অন ওয়ার। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा
हमारी घोषित नीति रही है। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। শুনছিলাম আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, দেশবাসীর উদ্দেশ্যে তার দেওয়া ভাষণ, এবং এই সিজফায়ার কেন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিজফায়ার পাকিস্তান কেন ভঙ্গ করলো তা নিয়ে যে সমালোচনার ঝড় গোটা দেশ জুড়ে বয়ে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় বারবার বিভিন্ন প্রশ্ন উঠেছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফ থেকেও বারবার সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামও এই মুহূর্তে এসে গেছে। ইন্দিরা গান্ধী থাকলে পরে হয়তো তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতেন না। সেই 71-এর কথা অনেকে মনে করি, কংগ্রেস বারবার সে কথা বলছে। শুধু তাই নয়, লোকসভার বিশেষ অধিবেশন ডাকার কথা বলছেন, সর্বদল বৈঠক ডাকার কথা বলছেন। কেন নরেন্দ্র মোদী আমেরিকার সঙ্গে কি কথা বলেছেন তা আলোচনা করার কথা বলছেন, সব ঠিক আছে, সব মানছি। কিন্তু ঘটনা যখন ঘটে যায় তখন দেশের প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেই সিদ্ধান্ত সবাইকে একই সঙ্গে মেনে নিতে হয়। আজ তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ট্রাম্প যা বলেছেন বা গোটা বিশ্ব যা বলছে সেটা ভারতের কথা নয়, ভারতের কথা খুব স্পষ্ট, সেটা কিন্তু বারবার বলেছেন। আমি এই বিষয়ে শুরু করব আজকে তন্ময়দার কাছ থেকে। তন্ময়দা, 10 তারিখের ঘটনার পর আমাদের পররাষ্ট্র সচিবেরকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া এমন সমালোচনা হয়েছে তিনি তার এক্স অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি গোটা সিচুয়েশান এমনভাবে হ্যান্ডেল করলেন 22 তারিখের পেহেলগাঁও জঙ্গি হামলার পর, গোটা দেশই চাইছিল যে পাকিস্তানকে কীভাবে আঘাত হানবে এবং তার নমুনা আমরা দেখে দিয়েছি। জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে পাকিস্তানের 11টা না 13টা এয়ারবেস সেখানে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তারপর তারা কিন্তু বাধ্য হয়েছেন সিজফায়ার করতে এবং সেই সিজফায়ারের মধ্যস্থার জন্য তারা আমেরিকা বা অন্যান্য রাষ্ট্রপুঞ্জ অন্যান্য দেশের কাছে গিয়েছে। কিন্তু আজ মোদী সেটা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই বার্তা যে শুধু পাকিস্তানকে নয়, গোটা দেশের বাকি অন্যান্য রাজনৈতিক দলকেও যারা তার সমালোচনা করেন সেটাও কিন্তু করে দিয়েছেন। মনে হয় না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত আজ ভারতবাসীকে আরও বেশি স্বচ্ছতা এনে দিল, যে আলোচনাগুলো হচ্ছে তার কোনো ভ্যালু এই মুহূর্তে নেই ভারতের কাছে? তন্ময়দা, দেখুন, প্রথমেই যেটা বলি, সবাই যেটা এই যুদ্ধ বিরতি নিয়ে কথা বলছেন, এটা কিন্তু একটা সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল পাকিস্তানের অনুরোধে, আমাদের শর্তে। আমরা বলেছিলাম যে কোনো কন্ডিশন নয়, শুধুমাত্র গোলাগুলির একটা যুদ্ধবিরতি হয়েছিল। যুদ্ধটা মনে করবেন না শুধু গোলাগুলি নিয়েই হয়েছিল, তার সাথে ছিল এই যে সিন্ধু নদীর জল, এই যে পাকিস্তানের বাণিজ্য, তার জাহাজ ভারতে ঢুকতে পারবে না। তো এরকম বিভিন্ন আমরা জিনিসগুলো আমরা করেছিলাম যুদ্ধ শুরুর আগে, সেগুলো এখনও কিন্তু রয়েছে। আর তার আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের যুদ্ধটা ছিল যে জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। আমরা নতুন পলিসি, ইন্ডিয়া নতুন ডক্টরিন বলতে পারেন, সেটা দেখিয়ে দিয়েছি যে শুধু সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নয়, সন্ত্রাসী যারা মদত দেবে তাদের পেছনেও আমরা যাব। এবং সেই জন্যে আজকে ওই পাকিস্তানের, যখন পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো যুদ্ধ হয়েছে, সবসময় যা দেখবেন যে সেই যুদ্ধটা কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। আজকে এই প্রথম আমরা দেখালাম পাকিস্তানকে যে পাকিস্তানের কোনো জায়গা তাদের জন্য সুরক্ষিত নয়। একটা ইঞ্চিও আমরা ছাড়বো না এমন জায়গা যেখানে ভারত গিয়ে স্ট্রাইক করতে না পারে। আপনি কিভাবে বলতে পারলেন? দেখুন, এই যে এয়ারবেসগুলোতে আমরা স্ট্রাইক করেছি, একটা আছে জ্যাকবাবাদ, এটা হচ্ছে আপনার আফগানিস্তান পাকিস্তান সীমান্তে, অনেক ভেতরে। পাকিস্তান কখনো চিন্তা করতে পারেনি যে ওই জ্যাকবাবাদ এয়ারবেসে হিট করা সম্ভব, আমরা সেইখানেও করে দেখিয়েছি। তো এ থেকে কি হয়েছে তারপরে আপনারা জানেন যে এই মৃতকে এবং হচ্ছে ভাওয়ালপুর, যেখানে হচ্ছে আপনার এক জায়গায় হচ্ছে জৈশ-ই মোহাম্মদ, এক জায়গায় লস্কর-ই তৈবা, সেই তাদের হচ্ছে হেডকোয়ার্টারগুলো আমরা হিট করেছি। আজকে এই হচ্ছে মাসুদ আজহার, তার ভাই যে হচ্ছে ওই ড্যানিয়েল পার্লকে মেরেছিল,
যে হচ্ছে কান্দাহার প্লেনে সব মিলিয়ে 100-র উপর জঙ্গি খতম করেছে ভারত। সব কিছু শোধ নিয়ে নিয়েছি আমরা। তার 10 জন ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে। কিন্তু সেই সমালোচনা তো মানুষ শুনতেই হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। দেখুন সমালোচনা যারা করবে তারা যাতে ইচ্ছা করতে পারে, কিন্তু আমরা এটা বলে দিয়েছি যে এই অপারেশন সিন্দুর এখনো চলছে, এটা এখনো শেষ হয়ে যায়নি। আমরা পাকিস্তানের প্রতিটা গতিবিধির উপরে লক্ষ্য রাখছি। আমাদের সেনাবাহিনী সদা জাগ্রত রয়েছে সমস্ত জায়গায়, বিএসএফ বলুন, আর্মি বলুন, নেভি বলুন, ইন্ডিয়ান এয়ারফোর্স বলুন, সব জায়গায় আমরা জাগ্রত রয়েছি। কারণ যে কোনো মুহূর্তে যদি পাকিস্তান একটা কিছু করে তার যোগ্য জবাব দেওয়া হবে। বেশ, একদম ঠিক তন্ময়দা, ঠিক ঠিক। এটা এই ভারত, নতুন ভারত, এই ভারতের সঙ্গে আগের ভারতের তুলনা করলে হয়তো হবে না। এই মধ্যে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবে, কারণ ইতিমধ্যেই আমাদের সময় আজ খুব কম, তার মধ্যে সবাইকে বক্তব্য রাখতে হবে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দেশের প্রধানমন্ত্রী আরও একটি খুব উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদী আর তাদের মদত দেওয়া সরকার অভিন্ন, অর্থাৎ যে সরকার সন্ত্রাসবাদীদের মদত দেয় তারা কিন্তু সেই সরকারেরই অঙ্গ, এবং খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে শুধুমাত্র নিউক্লিয়ার্স ব্ল্যাকমেল করে ভারতকে থামানো যাবে না। আমি জানি না অর্থাৎ এরপর আর কি স্পষ্ট বক্তব্য থাকতে পারে। আমি সরাসরি সুস্মিতাদির কাছে জানবো। সুস্মিতাদি, যখন সিজফায়ার ঘোষণা হলো এবং সিজফায়ার ঘোষণার পর কেন সিজফায়ার ঘোষণা করা হলো, কারণ ভারত তো প্রায় পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল, আবার সিজফায়ার ঘোষণা হওয়ার পর কেনই বা পাকিস্তান আবার সিজফায়ার ভঙ্গ করলো, এই নিয়ে সমালোচনা বিস্তর হয়েছে। আমি জানি না, হয়তো সমালোচনা করার জন্য সমালোচনা হয়, আবার তার পিছনে হয়তো অনেক লজিক থাকে। অবভিয়াসলি তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 71-এ যে দৃঢ়তা দেখিয়েছিলেন, মোদি সেই দৃঢ়তা দেখাতে পারেননি। কেন এই কম্পারিজন এলো এটাও আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ অপারেশন সিন্দুর ইজ গোয়িং অন, এখনও শেষ হয়নি, শুধুমাত্র স্থগিত হয়েছে। তারপরে কেন আপনাদের দল বা বাকি যারা সমালোচক বারবার মোদিকে সমালোচনায় বিদ্ধ করছেন, কারণ কি? আমরা বারংবার প্রথম থেকে আমাদের দলনেতা রাহুল গান্ধী, সংসদের যিনি বিরোধী দলনেতা, এবং আমাদের দলের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বারে বারে প্রথম থেকে বলে আসছেন যে আমরা দেশের পক্ষে আছি। আমরা প্রধানমন্ত্রী যা ডিসিশন নেবে এবং আমাদের সেনাবাহিনী যা ডিসিশন নেবে তার সাথে আছি, কারণ আমরা ভারতবাসী, উই আর ইন্ডিয়ানস অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথমেই তাদেরকে হ্যাটস অফ জানাই। তারা যেভাবে লড়াই করেছেন এবং করছেন, এখনো স্টিল নাও তারা করছেন। কিছুদিনের জন্য, দুদিনের এখন স্থগিত হয়েছে, যাই হোক। এবার বিষয়টা সেই জায়গায় দাঁড়িয়ে বলবো ওনাদের এই কৃতিত্বের কোনো তুলনা হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই সমালোচনাটা হচ্ছে কেন, তার পিছনে কতগুলো কারণ আছে। কারণটা হচ্ছে আপনি দেখুন, সিজফায়ার ভায়োলেশন প্রথম কিন্তু পাকিস্তান করেছিল, তারপরে এই যে সিজফায়ারের যে ডিসিশন, সেটা আজকে প্রথম কে টুইট করলেন না, ডোনাল্ড ট্রাম্প। এবং আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখেছি যে ভারতবর্ষের ইতিহাসে কোনোদিনও হয়নি যে সিনেটে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছিলেন ইস বার ট্রাম্প কি সরকার। এইভাবে নগ্নভাবে কোনো রাষ্ট্রের সাথে থেকে প্রেজেন্ট থেকে সেই রাষ্ট্রের কে প্রেসিডেন্ট হবে সেই ডিসিশন আমার দেশের প্রধানমন্ত্রী নেবে, এটা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনোদিনও হয়নি। এবং পরবর্তী ক্ষেত্রে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের এই আমাদের দুটো দেশ, যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কিংবা সিজফায়ার ভায়োলেশন হচ্ছে, কিন্তু আপনি তো সেটা শুনলেন সুস্মিতাদি, যে পাকিস্তানি আগে সবার আগে গোটা বিশ্বের কাছে, বিশেষ করে আমেরিকার কাছে গিয়ে তারা কাকুতি বিনতি করেছে ইতিমধ্যে আমাদের এই মুহূর্তেই যুদ্ধ থামান, না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। তখন তো কাউকে না কাউকে মধ্যস্থতা করতে হয়, ডিজিএমও পাকিস্তান ডিজিএমওই তো প্রথম অ্যাপ্রোচ করে ভারতের কাছে। এই জায়গাটাই ইন্দিরা গান্ধীর সাথে তফাৎ। আজকে 1971 এ যখন নিক্সন বলেছিল, তখন হোয়াইট হাউসে বসে চোখে চোখ রাঙিয়ে বলে এসেছিল ইন্দিরা গান্ধী, আমাদের দেশের বিষয় আমরা বুঝে নেব, পাকিস্তানকে আমরা বুঝে নেব, আপনারা বলার কি, আমরা আমাদের মেরুদণ্ডটা সোজা আছে। কিন্তু 71 আর 2025 তো এক নয় সুস্মিতাদি, সেটাও বুঝতে হবে। গোটা বিশ্বে ভারত এখন অন্য জায়গায় পৌঁছে গেছে। আমার বিজেপি বন্ধু তন্ময়দা বললেন
যেই প্রথম পাকিস্তানে ঢুকে নাকি আমরা মানে তাদেরকে মানে তাদের অ্যাটাক করেছি, এটা একদম একটা ভুল কথা। 1971-এ লাহোর, ইসলামাবাদ এইসব জায়গায় ঢুকে আমাদের সেনাবাহিনীরা তাদেরকে অ্যাটাক করেছিল। সেই 1971-এর পরে এই প্রথম। না অবভিয়াসলি 71-এর যুদ্ধ আমরা পাকিস্তানকে জানি, পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, হয়তো এবারও সেরকম সিচুয়েশন তৈরি হবে, কিন্তু এটাও তো বুঝতে হবে যে যুদ্ধ রণকৌশল সুস্মিতাদি কিন্তু মানে মস্তক নত করেছিল আমাদের সেনাবাহিনী। এবারে যে নত মস্তক করেনি বা করবে না সেই সময়টা কি এখনো এসছে? মাত্র তো 4 দিন হয়েছে, 7 থেকে 4 11। আমাদের কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন আগে সেটা টুইট করবে? আগে আমাদের প্রধানমন্ত্রী বলবে কিংবা পাকিস্তানের প্রেসিডেন্ট অবভিয়াসলি সেটা নিয়ে সমালোচনা হয়েছে, তার উত্তর তো আজকে তিনি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা, তার মানে আমরা শুনুন, আমরা প্রত্যেকে জানি হি ইজ আ ভেরি মানে কি বলবো উইটি পারসন, এবং সে কিন্তু ব্যবসা ছাড়া কিছু বোঝে না। আজকে তো পরিষ্কার বলে দিয়েছেন যুদ্ধ করলে ব্যবসা দেব না দু দেশকে, কিন্তু আমি জানি না আমেরিকার ব্যবসার উপরে আমাদের মতো এশিয়ান কান্ট্রির দেশগুলো নির্ভর করে, বিলিয়ন ডলার ব্যবসা হয় আমেরিকার সঙ্গে। সুপ্রিয়দা, যেই নিউক্লিয়ারের কথা বলা হচ্ছে 1964-এ স্মাইলিং বুদ্ধা, অপারেশন স্মাইলিং বুদ্ধার কথা আপনার মনে আছে কিনা আমি জানি না। অপারেশন স্মাইলিং বুদ্ধার কিন্তু আজকে এই ইতিহাসগুলোকেও ভুললে কিন্তু চলবে না। এবং বিজেপির আইটি সেল যেভাবে নক্কারজনকভাবে চাচা নেহরুর নামে সমস্ত মিথ্যে কথা লিখছে, আমি যদি আজকে বলতে যাই প্রত্যেকটা পয়েন্ট তুলে তাহলে আজকে সারা দিনটা শুধু আমাকে একাই দিতে হবে, সেটা তো সম্ভব না। আমি জানি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ছোট্ট তারা এগুলো স্টপ করুক, আর বিরোধী পক্ষ থেকেও এই ধরনের কথা আমি আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব। নিজেরাই নোংরামি করবে। বেশ আমি জানি না, আমি একটা জিনিস বলছি, এই মুহূর্তে ভারত যে স্ট্রাইক গুলো করেছে, যেভাবে ওদের এয়ারবেস ধ্বংস করেছে, যেভাবে ওদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, যেভাবে ওদের সেনাপ্রধান ভয়ে বাংকারে লুকিয়ে পড়েছে, এবং সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তানের কি অবস্থা, এবং তাদের দেশ চালানোর জন্য IMF-এর কাছ থেকে ঋণ চাইতে হয়েছে, এখান থেকে পরিষ্কার যে গোটা বিশ্বে পাকিস্তান কতটা কোনটা চায়, সেই কাজটা ভারত কিন্তু করেছে। 71 আর 2025-এর কিন্তু মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে। আমি উত্তর নেব তন্ময়দার কাছে, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকো। মা এনেছো নাকি আমার নিমকি? ওসব এখন অতীত, আমাদের মতোই পুরনো। আপনি বরং চায়ের সাথে নিন এই বিস্কুট। কি দাদু খুব টেস্টি। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে বৌমা? দুধের স্বাদ ঘোলে না মিটলেও নিমকির স্বাদ এখন মিটবে বিস্কুটে। বিস্কুটে? রাজা ক্রিস্পি নিমকি ক্র্যাকার বিস্কিট, এখন বিস্কুটেই পাবেন মুচমুচে নিমকির স্বাদ। রগড়ে রগড়ে ঘষতে ঘষতে, রগড়ে রগড়ে ঘষতে ঘষতে, রগড়ে ঘষতে ঘষতে রগড়ে। এখন কলিন্স স্প্রে দিচ্ছে ডাস্টিং এর তুলনায় 5 গুণ বেশি শাইন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ সাবানের চেয়ে 10 গুণ উন্নত প্রোটেকশন। পান সারা মাসের ডেটল সুরক্ষা মাত্র 30 টাকাতেই। কি করছিলেন? টয়লেট ঘষছিলাম। মিসেস দেসাই হয়েছেন মিসেস ঘিসাই। আরে यार, এখন আর কি বা অপশন আছে? হারপিক আছে না? Durex Extra Time Ultra Thin, and he keeps going and going and going. Extended pleasure for him, heightened sensation for her. আজ আবার মুডের ব্যান্ড বেজে গেছে। রোজ সকালে সেই স্যাড মুড। বাথরুম ডাল তো মর্নিং ডাল। কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্ট দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো। এটা কড়া দাগ দূর করে 10 গুণ বেশি পরিষ্কার করে। হারপিক বাথরুম ক্লিনার, বাথরুম চকচক করে তো মুড চকমক করে। আপনার হাত কখনো এদিক এদিক, কখনো ওদিক ওদিক, একে যেতে হয় না জানে কোথায় কোথায়, তারপর তা পৌঁছায় এদিকে। বেশিরভাগ সাধারণ রোগ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য চাই ডেটলের উন্নত জার্ম প্রোটেকশন, যা দেয় 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। এত ডাল শট, এটাও বাই। তাহলে এটা কি নতুন হবে? ভ্যানিশের ম্যাজিক দেখাবো। কারি ওদিকে ব্লিচ, এদিকে ডিটারজেন্টের মধ্যে অর্ধেক স্কুপ ভ্যানিশ। ব্লিচের হার্মফুল ক্লোরিন করে কাপড়কে দুর্বল আর হোয়াইট স্কিন ডাল। ভ্যানিশের ক্লোরিন ফ্রি অক্সি অ্যাকশন করে দাগ অদৃশ্য আর হোয়াইট ভ্যানিশ। হোয়াইটার হোয়াইট ব্লিচের থেকে। Bikinis everyone. No, I'm not ready here and down there. It's beat sensitive, suitable for here and down there. 2, 3, 4. Tell the people what she wants. It was an itsy bitsy teeny
this way to sexy. Wait. সবাই পিসফুলি ঘুমোবে যখন মশাদের থেকে পাবে 100% প্রোটেকশন আর ক্যামোমাইলের রিল্যাক্সিং সুগন্ধ শুধুমাত্র মর্টিন 2-in-1 এর সাথে। মর্টিন 2-in-1, এবার পিসফুলি ঘুমোন। ক্লাসে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স আমার, রোহনের নয়। এত তফাৎ কেন? তফাৎ ব্যাস এইটুকু ডেটল এখানে, এখানে, এখানে আর এইটুকু এখানে। তাই তো তুমি অসুস্থ হও না আর স্কুল মিস করো না। এইটুকু দিয়ে এতখানি তফাৎ হয়? যেখানে ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত। নতুন শক্তি বাই লাইজল, ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে, মারে 99.9% জার্মস। শক্তি বেছে নিলে ফিনাইল যাবেন ভুলে। এলাম বিজ্ঞাপন বিরতির পর। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। আমি আসবো আপনার কাছে, তার আগে তন্ময়দা আপনি ছোট্ট করে উত্তরটা দিন, তবে রাজবাবু। আমি দুটো পয়েন্টে বলবো, একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর একটা হচ্ছে যে 1971 এই ব্যাপারে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কোনো মধ্যস্থতা করেননি। ডিজিএমও পাকিস্তান, তিনি ফোন করেছেন ডিজিএমও ইন্ডিয়া, আমাদের দেশে ডিজিএমওকে, তারপরে দুজনের মধ্যে কথা হয়েছে এবং কথার পরে ঠিক হয়েছে একটা সাময়িক যুদ্ধবিরতি। তারপরে আমরা হচ্ছে প্রেস কনফারেন্স ডেকেছি, কারণ প্রেসকে আমরা বলবো। তাহলে দুটো মানুষ জানতেন এই ব্যাপারে যে একটা হচ্ছে এবার সেটা যদি আজকে পাকিস্তান সাইড থেকে কেউ জেনে থাকেন আর তার জন্য ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, ডোনাল্ড ট্রাম্প কি টুইট করছেন, কখন টুইট করছেন, কাকে টুইট করছেন, তার সাথে ভারতের কোনো কন্ট্রোল নেই, ভারতের সাথে কোনো সম্পর্কও নেই। আমরা একটা আলাদা সভরেন কান্ট্রি, আমরা আমাদের মতন চলবো। এবং আমরা এটাও বলেছি যে কোনো দেশের মধ্যস্থতা এটা হয়নি, তারা হচ্ছে কথা বলতে পারেন, তাতে কিছু এসে যায় না। তন্ময়দা, এখানে কি মনে হয় না মোদির সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক, সবাই মনে করছে সেই সম্পর্কের জন্যই হয়তো তিনি হয়তো ওভার রিঅ্যাক্ট করেছেন। সবার সাথে থাকতে পারে, তার মানে আমাদের হচ্ছে অফিশিয়াল স্ট্যান্ডটা হচ্ছে যে এর মধ্যে কোনো মধ্যস্থতা হয়নি। সেটা আজকে খুব স্পষ্ট আজকে নরেন্দ্র মোদি বলেছেন। এই যে উনি বলছেন যে ব্যবসা দেব না ডোনাল্ড ট্রাম্প, এটা প্রথম নয়। আজকে 2018 সালে আমরা যখন S-400 কিনবো বলেছিলাম রাশিয়ার কাছ থেকে, তখন ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতা ছিলেন, তিনি বলেছিলেন ইন্ডিয়ার বিরুদ্ধে স্যাংশন আনবেন। আমরা কি পিছিয়ে গেছিলাম? আমরা সেই S-400 কিনেছিলাম, রাশিয়া থেকে আমরা কিনেছিলাম, জোর করে হলেও কিনেছিলাম। আরেকটা আমি মনে করিয়ে দিই, আজকে বাজপেয়ী জি যখন হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন, পোখরান 2 টেস্টের পরে আমাদের উপরে স্যাংশন আনা হয়েছিল, তারপরে আমেরিকা বুঝেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে স্যাংশন এনে কোনো কাজ হয় না, কোনো লাভ হয়নি, সেই স্যাংশন উঠে গিয়েছিল। তো এইটা হচ্ছে আমরা করে থাকি, আর এখন নতুন ভারত সবাই জানে। আর দ্বিতীয় কথা বলে দিই, সুস্মিতা দিকে কয়েকটা পয়েন্ট মনে করিয়ে দিই, যে এই পিওকে জন্ম দিয়েছিলেন নেহেরু। বাকিদের বলতে হবে। অনেকটা আমাদের শান্ত সেইগুলো ফেরত দেওয়া হয়েছে সিমলা এগ্রিমেন্টের মধ্যে, একদম ঠিক, এটা সব ঠিক ঠিক ঠিক। 1971 এর যুদ্ধ থেকে বেশ রাজুদা, বেশ তন্ময়দা আসবো রাজুবাবু, সময় খুব কম, ছোট্ট করে প্রধানমন্ত্রী বেশ তন্ময়দা, বেশ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম স্পষ্ট ভাষায় কিন্তু যে সমালোচনা চলছিল তার সমস্ত উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন। কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে ভারত কিন্তু ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আলোচনা করবে না। ফলে টুইট করুন আর নাই করুন, ট্রাম্প যাই বলুন না বলুন, তাতে কিন্তু ভারতের কিছু যায় আসে না, কারণ ভারত একটা এমন দেশ, এই মুহূর্তে এমন জায়গায় নিয়ে উচ্চতায় নিয়ে গেছে। তাহলে কেন এই সমালোচনা রাজবাবু? দেখুন, আমাদের ভারতীয় যারা সৈন্য রয়েছে, আমাদের এতটাই আমাদের ক্ষমতা আছে, আমরা যদি চাই, ভারতের সৈন্যরা যদি চায়, ভারত যদি চায়, পাকিস্তানকে শায়েস্তা করতে সময় এত বেশি লাগার কথা নয়। আমার মনে হয় যথেষ্ট 24 ঘন্টা সময় পেলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা যে আমাদের
কেন্দ্রের সরকার যারা ক্ষমতায় রয়েছে তারা চায় না এই পাকিস্তান ভারতের সমস্যাটা সমাধান হোক, কারণ তারা যদি এই সমস্যাটাকে সমাধান করে তাহলে তারা কিন্তু রাজনীতি করতে পারবে না, তারা ভাষণ দিতে পারবে না মঞ্চে দাঁড়িয়ে, কারণ তাদের কোনো এজেন্ডা নেই। এটা কোনো কথা, তাদের এজেন্ডা হলো বলছি পাকিস্তানকে ভারত শেষ করতে চায় না, শেষ তো করে ফেলেছিল। এই ঝামেলা 3 যুদ্ধ হলে কি হবে, সাধারণ মানুষ মরবে। আরো 3 থেকে 3.5 মাস আরো চলবে, আপনি মিলিয়ে নেবেন কথাটা, 3 থেকে 3.5 মাস এই ঝামেলাটাকে জিয়ে রাখবে, একবার সিজফায়ার করবে, একবার ওপেন করবে, কারণ সামনে 1948 থেকে চলছে কিন্তু না বলছি এই ঝামেলাটা আরো উত্তপ্ত হবে, 3 থেকে 3.5 মাস আরো চলবে। বিহারের ইলেকশন আছে, বিহারের ইলেকশন যতক্ষণ পর্যন্ত না ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ঝামেলা চলবে ইলেকশন নিয়ে। আরে বলছি সবাই বোঝে দাদা, আমাদের কাছে এত অস্ত্র কিনছি, বলছি হাজার হাজার লক্ষ লক্ষ, ও তন্ময়দা আপনারা ক্ষমতা আছেন, একটু উত্তর দিন। আমি বলছি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আমরা অস্ত্র কিনছি, আমরা বোম কিনছি, আমরা পরমাণু রাজুবাবু আমরা কিন্তু দেখেছি S-400 কি করতে পারে, আমাদের এয়ার ডিভাইস সিস্টেম কি করতে পারে, আমাদের ড্রোন কি করতে পারে, হ্যামার বোম কি করতে পারে। আজকে ওদের এয়ারবেস 13টা এয়ারবেস খতম করে দিয়েছে, গোটা জঙ্গি ঘাঁটি খতম করে দিয়েছে, 100 উপর জঙ্গি মারা গেছে। টাকা খরচা করছে, দেখুন আমাদের দেশে না রাজনীতি হয় না, সুরক্ষা খাতে টাকা খরচা করে যদি দুশমনদের মোকাবেলা না করতে দেওয়া হয় সৈন্যদের, তাহলে সেই অস্ত্রটা কেন প্রয়োজনটা কি? বেশ দেখুন আজকে কেন এই নিউক্লিয়ার ওপেনটা রাখা হয়েছে, নিউক্লিয়ার ওপেনটা এমন একটা জায়গা জিনিস না, আজকে কিন্তু ট্রাম্পও বলেছে দুটো শক্তিধর দেশ, পারমাণবিক শক্তিধর দেশ যদি যুদ্ধ করে তাহলে ক্ষতি হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে। তো সুতরাং সেটা তো ভাবতে হয়। আজকে নিউক্লিয়ার ওপেন তো বললে তাহলে আমরা এই অস্ত্র চালানো যায় না বললে পরে, পরমাণু কখন লাগাবো? আজকে সবার আগে আছে, রাশিয়া আছে, চীন আছে, আমেরিকা আছে, বেশ 26 জন ভারতীয়কে মেরে দিয়েছে, ভারতে ঢুকে 26 জন ভারতীয়কে মেরে দিয়েছে জঙ্গিরা, এর পরেও আমরা চুপ করে বসে খুঁজে বার করবে, রাজবাবু খুঁজে বার করবে। এখনো যুদ্ধ শেষ হয়নি, অপারেশন সিন্দুর এখনো গোয়িং অন, শেষ হবে না, আরো আসবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমি সরাসরি রাজাগোপালদার কাছে। রাজাগোপালদা, ভারত যেভাবে এই সিচুয়েশন হ্যান্ডেল করছিল, পাল্টা প্রত্যাঘাত হেনে এবং ওদের আক্রমণকে প্রতিহত করে, এবং এমন একটা সিচুয়েশনে ভারত পৌঁছে গিয়েছিল যে মনে হচ্ছিল যে হয়তো পাকিস্তান এবারে ঘটনা ঠিক করে দেবে, একদম হয়তো আত্মসমর্পণ করবে, যেভাবে পুরনো দিনে আমরা অভিজ্ঞতা আছে। কিন্তু সত্যি কি তাই? কারণ না হলে পাকিস্তান আজকে তাদের নিজেদের সিজ ফায়ার করতে, সংঘর্ষ বিরতি করতে কেন পাকিস্তানকে আমেরিকার দ্বারস্থ হতে হলো? আর এই আমেরিকার আগমন ভারতীয় রাজনৈতিক চালচিত্র এমনভাবে বদলে দেবে যে গোটা সিচুয়েশনটা এখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। এবং সত্যি আমেরিকার কি কোনো দরকার ছিল যে হঠাৎ করে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে ট্রাম্প দেখানোর চেষ্টা করছে যে তিনি বিশ্ব শান্তি চান, মানবাধিকার কথা বলছেন, দুটো পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ করলে ক্ষতি হবে আক্ষরিক অর্থে, দুদেশকে ব্যবসা দেব না। আমেরিকা কি এখনও সেই শক্তিধর দেশ হিসাবে ভারতের মতন দেশকে কন্ট্রোল করতে পারবে না? আজকে মোদি তার স্পষ্ট বক্তব্যের মধ্যে দিয়ে বুঝে দিয়েছেন যে কোনো মধ্যস্থতাকারীর মধ্যে দিয়ে কাশ্মীর সমস্যা বা সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে তিনি কথা বলবেন না। রাজাদা। হ্যাঁ সুপ্রিয়দা, দেখুন সবাইকে শুভেচ্ছা জানাই। তো অপারেশন সিন্ধুর যেভাবে এগোচ্ছিল তাতে ভারতের বিক্রম নানানভাবে প্রতিষ্ঠিত হচ্ছিল, এবং আপনি সঠিকভাবেই বলেছিলেন, বোধহয় ভাবা হচ্ছিল যে পাকিস্তান বোধহয় দেশটাই বোধহয় তাসের দেশের মতো ভেঙে টুকরো হয়ে যাবে। তো এমন সময় যখন আমাদের চারিদিকে উল্লাস, আমরা বুঝতে পারছি যে আমাদের শিডিউল বিচ্ছেদ দেওয়ার যে প্রয়াস ঘটেছে আমরা কিন্তু যোগ্য জবাব দিচ্ছি। সেই সময় যখন যুদ্ধবিরতি যখন মানুষ শুনল, এবং সেই সঙ্গে ট্রাম্পের যে ওনার যে বক্তব্য বা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যেটা উনি লিখে ফেললেন, তাতে আমাদের অনেকেই মনে হলো ভারতের পররাষ্ট্র নীতি যেটি ট্রাম্প চালাচ্ছেন আমরা অনেকে ধিক্কার জানিয়েছি। আমি নিজে খুব প্রতিবাদ করেছি যে এটা মেনে নেওয়া যায় না, এর একটা মারাত্মক বিফল হতে পারে। এবং নানান আওয়াজ নানান জায়গায় উঠেছে যে একটা বালাকোট করে যে ধরনের বীরত্ব দেখিয়েছিল, এবং এই যে অপারেশন সিন্ধুর একটা 20খানা বালাকোটের সমান মতন কাজ করছে। ঠিক। তো যাই হোক, যেটা ঘটে গেল অপারেশন আমরা দেখেছি যে সিজ ফায়ার যেটাকে বলে সংঘর্ষ বিরতি, সেটা হচ্ছে যে ট্রাম্পের মস্তিষ্ক প্রস্তুত
খেয়াল রাখতে হবে। আমি বিশেষ অনেক খুব ভালো ভালো কথা শুনছিলাম, অনেকে বলছিলেন আমি কারোকে দেখতে পাচ্ছি না তাই কমেন্ট করছি না কে কি বলেছেন, ঠিকই কথা বলেছেন যারা বলেছেন। তো দেখুন আমি একটু পাকিস্তানকে ব্যাপারটা নিয়ে গুছিয়ে বলি, ছোট্ট করে বলি। পাকিস্তান হচ্ছে একটা মার্সেনারি স্টেট, ভাড়া করা দেশ, যে দেশটাকে ভাড়ায় পাওয়া যায়, বুঝলেন। পাকিস্তানকে আমেরিকা দীর্ঘকাল ভাড়া নিয়েছে, তার এমন একটা জিওগ্রাফিক্যাল পজিশন, সে তাকে ভাড়া নিয়ে ভারতের বিরুদ্ধে, তাকে ভাড়া নিয়ে চীনের বিরুদ্ধে, তাকে ভাড়া নিয়ে এমনকি আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে আমেরিকা ব্যবহার। আপনাদের খেয়াল থাকবে ওসামা বিন লাদেন আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে বড় টেররিস্ট, সে লুকিয়েছিল পাকিস্তান। ঠিক, কিন্তু পাকিস্তানে কোনো সাজা হয়নি, কোনো সাজা হয়নি, কোনো সাজা হয়নি। তো যাই হোক, বিস্তারিত বলার তো সুযোগ কম, তাই যেটুকু ছোট্ট করে বলা যায় সেটুকুনি বলতে চাই যে আমেরিকা জানে পাকিস্তানকে আবার দরকার। তাই আমি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে দরকার। আপনি বলতে চাইছেন আমেরিকা ব্যাক বাই পাকিস্তান, মানে যদি না হয় তাহলে পাকিস্তানের মতন দেশকে দরকার আমেরিকা। হ্যাঁ এক্স্যাক্ট। সুতরাং পাকিস্তান যখন বুঝে গেছে ভারত যেভাবে আক্রমণ করছে আর বাঁচার জায়গা, ঠিক আছে, যে কোনো দিন আপনার বালুচিস্তান বেরিয়ে যাবে, খাইবার পাখতুনখোয়া আজকে দেখলেন বড় বিস্ফোরণ করেছে, সেটাও বোধহয় ছিটকে যাবে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরও যাবে, একেবারেই একটা হর মহাদেব, হর মানে ট্রাম্প, বুঝেছে, পাকিস্তান এটাই শুরু করলো। এই ট্রাম্প লোকটা তার নিজের ট্রাম্পের মুখোশ সারা বিশ্ব দুনিয়ার কাছে খুলে গেছে আজকে। যে লোকটা যখন দিওয়ালির সময় বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছিল, যেভাবে উনি সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, আচ্ছা আমার মনে হয়েছিল লোকটা নিপীড়িত মানুষের রক্ষা করতে এগিয়ে আসছে। একেবারে মানে ভোটের দাঁড়িয়ে করেছিলেন, তারপরে ক্ষমতায় এসে কিছুই নয়। ওনাকে আমরা কোনোটা ব্যাপারে, ভারতের কোনো ব্যাপারে ওনাকে পাই। সময় এসছে ভারতের আমেরিকা মুখোপেক্ষী পররাষ্ট্রনীতিকে চেঞ্জ করা। যদি আমরা না করি হয়তো আগামী দিনে আরো বড় সমস্যার মুখোমুখি হতে পারে। যাই হোক, যেটা পরিষ্কার বলা প্রয়োজন, আমেরিকা পাকিস্তানের স্বার্থে এবং নিজের স্বার্থে ভারতের সকল যে ব্ল্যাকমেল করি, আজকে নরেন্দ্র মোদী পরিষ্কার জবাব দিয়েছেন, আমাদের উপর আর নিউক্লিয়ার ব্ল্যাকমেল করা যাবে। শুনুন, পাকিস্তানের যেটা নিরপেক্ষ সূত্রে খবর, এই নিউক্লিয়ার কার কি আছে কোনো দেশ বললে তো হয় না, নানান ধরনের এজেন্সিস আছে, তারা কারা বা ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। 170টা ওয়ারেডস, নিউক্লিয়ার ওয়ারেড যেটা আছে এইটুকুনি মোটামুটি এস্টাবলিশ সোর্সেস জানা আছে। এখন নিউক্লিয়ার ওয়ারেড মানে এই নয় একটা চকলেট বোমার মতো দেশলাই জ্বালবো সে ফেটে যাবে, তা ব্যাপার নয়। তাকে ছুটতে গেলে যে সিস্টেম লাগে, বুঝেছেন, অনেক পাকিস্তানের গিয়ে চুড়ে গেছে, বুঝতে পারছি, যে সিস্টেমের মধ্য দিয়ে সেগুলো করা হয়। এবং আমাদের যেটা আপনারা অনেকেই বলছেন, যে ধরনের ডিফেন্স স্ট্রাকচার আমাদের আছে, যে ধরনের সিস্টেম আমরা তৈরি করতে পেরেছি, আমাদের যেটা প্রধানমন্ত্রী আজকেও বলেছে, নিজের প্রযুক্তি দিয়ে ভারতীয় সায়েন্টিস্ট, জয় জওয়ানের কথা শুনছি, জয় বৈজ্ঞানিক, আজকে কিন্তু প্রধানমন্ত্রী সেটা ভারত ব্রহ্মোস কিন্তু রাশিয়া হলো, ভারত কিছু তার নিজের সংযোজন ঘটিয়েছে। যাই হোক, সেটা আপনি বিস্তারিত বলার এখানে সময় কম। যেটুকু বলতে চাইছি, কিন্তু পাকিস্তান নিউক্লিয়ার ছুড়লেই যে আমরা আটকাতে পারবো না তা কিন্তু নয়, বুঝেছি, 170টা মাত্র আছে, বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন যেটা হচ্ছে যে ওই ভয় দেখানো ছাড়া উপায় কিছু নেই। যদি ইতিহাস দেখেন, পাকিস্তান স্টেট যখন তৈরি হলো, মিলিটারি নেতারা পরিষ্কার বললো একটা নিউক্লিয়ার, রাজাদা কতক্ষণ ভারত এই সংযম দেখাবে আর সিজ ফায়ার মেনটেন করবে, এটাও তো দেখার বিষয়। কারণ যখন আমেরিকা মধ্যস্থতা করতে ঢুকে গেছে, ভারতকে তাহলে তার পররাষ্ট্র নীতিতে কোথাও একটা ইঙ্গিত দিতে হবে যে আমেরিকা কি বলছে আমরা শুনবো না, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেটা মনে হবে আমরা সেটাই করবো। হ্যাঁ, সেটা তো আজকে বলে দেওয়া হয়েছে। আজকে তো নাম তো আমাদের আমরা ওইভাবে তো বলতে পারি না যে আমেরিকার কথা শুনবো না, এর কথা শুনবো না। আমরা পরিষ্কার বলে দিয়েছি যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবো আমরা, আমাদের পররাষ্ট্র, আমরা আমাদের ঠিক পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয় সেটা আতঙ্কবাদ নিয়ে, সেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, পাকিস্তানের সঙ্গে অন্য কোনো আলোচনা হবে না, না ট্রেড না জল, বুঝতে পারছেন। অর্থাৎ দেখুন, আমরা সিন্ধু, ঝিলাম, চন্দ্রভাগার জল যেটুকু বলছেন, যেটা অসম চুক্তি করা হয়েছে, কিছু বললেই হয়তো অনেকে রেগে যাবেন, অসম চুক্তি, কেননা আমাদের সব জল আমরা পাকিস্তানে দিয়ে দিচ্ছিলাম উইদাউট, মানে কেবলমাত্র ডোমেস্টিক পারপাস ছাড়া, অর্থাৎ যে জলটাকে আমাদের পার্সোনাল কাজে লাগে ছাড়া আমরা সব জল দিয়ে দিয়েছিলাম। এবং এমনকি কোথাও কোনো খাল খুঁড়তে পারবো না, হ্যাঁ, কোথাও কোনো আমরা ড্যাম তৈরি করতে পারবো না, যা করবো সব পাকিস্তান। ঠিক, আজকে সেই জলসিন্ধু চুক্তি মানে স্থগিত করে দিয়ে ভারত আরো একটা বার্তা অবশ্যই দিয়েছে। অবশ্যই রাজাদা, শুধু বার্তা নয়, এক মিনিট বলি সুপ্রিয়দা,
ব্যাপারটা হচ্ছে যে আমরা স্থগিত করে কি করছি, খাল খুঁড়ে যাচ্ছি, ড্যাম তৈরি করে যাচ্ছি, যত না সম্ভব, যত না আমাদের সামর্থ্য আছে। একেবারে যখন আমরা বলবো হ্যাঁ আমরা রাজি আছি, ততক্ষণে আমরা জল প্রিজার্ভ করার জায়গা তৈরি করব। মানে এটাও একটা স্ট্র্যাটেজি, জনকৌশল। ঠিক 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 ঠিক। আমরা ফিরব রাজাদা, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, সঙ্গে থাকুন, ফিরে আসি। কি করছিলেন? টয়লেট ঘষছিলাম। মিসেস দেসাই হয়েছেন মিসেস ঘিসাই? আরে ইয়ার, এখন আর কি বা অপশন আছে? হারপিক আছে না? She was afraid to come out of the locker. She was bikinis everyone. No, I'm not ready here and down there. Just beat it. Suitable for here and down there. It's beat sensitive. 2, 3, 4. Tell the people what she wore. It was an itsy bitsy teeny weeny yellow polka dot bikini that she wore for the first time today. And itsy The smoothest way to sexy. Beat. এত মশার মধ্যে লোকে কিভাবে ঘুমোবে? এর বেস্ট সলিউশন আছে নতুন মর্টিন 2-in-1। এটি মশাদের থেকে 100% প্রোটেকশন তো দেয়ই, সাথে ক্যামোমাইলের রিল্যাক্সিং সুগন্ধও ছড়ায়। মর্টিন 2-in-1, এবার পিসফুলি ঘুমোন। দাদা ফেনাইল দিন তো। নেন। না, আমার ফেনাইলই চাই। ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম, এ হলো লাইজলের শক্তি, মাত্র 69 টাকায়। দিয়ে দিন। ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে, মারে 99.9% জার্মস আর পোকামাকড় দূর করে। ফিনাইল যাবেন ভুলে। ফিরে এলাম বিরতির পর। আমাদের কাছে আন্তর্জাতিক বেশ কিছু যুদ্ধের উদাহরণ সামনে আছে। রাশিয়া ইউক্রেন, গাজা ইসরায়েল, যে লড়াই চলছে তাতে কি হচ্ছে? এই দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে করতে আজকে সে দেশের মানুষ সর্বশান্ত হচ্ছে, খাওয়ার পয়সা নেই, শুধু রক্ত আর রক্ত, আর কিছু দেশের অস্ত্র বিক্রি করার ভাণ্ডার, অর্থ সেই ফুলে ফেঁপে উঠছে। অর্থাৎ প্রথম বিশ্বের যারা দেশ এই অস্ত্রগুলো তারা বিক্রি করে। কিন্তু কেউ যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়, আমরাও হয়তো সে কথাই বলি। কিন্তু যখনই ভারতের সার্বভৌমত্বে আঘাত করবে কোনো দেশ, ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। সুস্মিতাদি, ছোট্ট করে আপনার বক্তব্য নেব, তারপরে অন্য কাজে যাবো, বলুন। অবশ্যই আমরা ছেড়ে কথা বলবো না, আমরা সবাই একসাথে লড়বো, কারণ আমরা ভারতবাসী। তবে এই পাকিস্তান দেশটাকে না কোনোভাবে বিশ্বাস করা যায় না, কারণ দেখুন এখনো পর্যন্ত এরা বিশ্বের বিভিন্ন মানে রাষ্ট্রের কাছ থেকে বিরাট একটা পরিমাণ অ্যামাউন্ট অফ মানি তারা লোন নিচ্ছে, তারা এখনো পর্যন্ত অস্ত্রশস্ত্র কিনে যাচ্ছে। এবং সবচেয়ে খুব সেই লোন তো আইএমএফ তো বিশ্ব ব্যাংক তো সেই অর্থ তাদেরকে দিয়ে দিচ্ছে, লোন দিয়ে দিচ্ছে, কারণ তাদের দেশের এই মুহূর্তে যা ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি দিতে বাধ্য হচ্ছে। দেনা করে ফেলেছে 5,800 কোটি টাকা, প্রায় 1 বিলিয়ন, মানে এখনো। তাহলে ভাবুন, তাহলে পাকিস্তানের মতন দেশকে এখনো লোন দিচ্ছে তো, তারা জানে যে তারা সন্ত্রাসবাদের জন্য এই টাকাগুলো খরচা করে, তার সত্ত্বেও দিচ্ছে সন্ত্রাসবাদের জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা খুব দুঃখ সহকারে আজকে আমি এই প্রত্যেক অন এয়ারে, মানে যত লোক দর্শক দেখছে, আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আজকে যেই জঙ্গি ঘাঁটিগুলোকে কোনো সিভিলিয়ান কিংবা কোনো আর্মড ফোর্সের উপরে কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করেনি, যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোতে অ্যাটাক করেছে, যে সমস্ত জঙ্গিরা মারা গেছে, সেই জঙ্গি সংগঠনের সমস্ত নেতাদেরকে গার্ড অফ অনার দিচ্ছে তাদের আর্মিরা। কোন দেশ? পাকিস্তানকে বিশ্বাস করা সত্যি খুব শক্ত। এবং আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি একটা কথা শুধু বলতে চাই আপনাকে সুপ্রিয় দা, যে আমাদের ইমরান খান যখন আমাদের দেশে এসেছিলেন, আমাদের দেশের একটি বিশেষ সংবাদ মাধ্যমকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং বলেছিলেন আমরা 50টা উগ্র মৌলবাদী সংস্থা আমাদের দেশে রয়েছে। এবং শুধু তাই নয়, আমরা আজকে সেই ইমরান খানের কি অবস্থা, জেলে রয়েছে, বাজারে রিউমার, তিনি নাকি জেলের মধ্যেই মৃত্যু হয়েছে। বুঝতে পারছেন যে ওখানে সামরিক শাসন চলে, সে দেশে সরকার চলে না। রাজবাবু, সুস্মিতা দিয়ে আসবো, আজকে প্রমাণ হয়ে গেল, ভারতীয় সেনার পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে ধর্ম নিরপেক্ষতার কথা, যে সেকুলার কান্ট্রি ভারতবর্ষ, এখানে মোদি সহ বিজেপির নেতারা যতই চেল্লামিল্লি করে একটা স্ট্যান্ড করার চেষ্টা করুক, যে হিন্দু মুসলমান পাকিস্তান ভারত করার চেষ্টা করুক, কিন্তু যারা ভারতের সেনা
তারা কিন্তু আজকে স্পষ্টভাবে আজকেও প্রমাণ দিল যে এটা আমাদের দেশ এখানে লড়াই করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, যে হিন্দুদের বেছে বেছে আক্রমণ, হিন্দু মুসলমানের যে ভারতীয়দের উপরে আক্রমণ হয়েছে এই কথা বলা হয়নি। তারা হিন্দু মুসলমানের ভারত যা যোগ্য জবাব দিয়েছে এরপরে ভারতের যারা সৈন্য তারা জানিয়ে দিল স্পষ্টভাবে যে বিজেপি মানে মিথ্যাবাদী, বিজেপি মানে রাজুদা বেশ শেষ করতে হবে ছোট করে। এই যে কথা হচ্ছে যে আমরা কতক্ষণ সহ্য করব, কতদিন সহ্য করব। তো এখন পাকিস্তান যে বার্তাগুলো পাচ্ছে ভারতের থেকে, যে আমরা এবার বলে দিয়েছি যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ যদি ভারতবর্ষে হয় এবং সেটাকে ধরে নেওয়া হবে যুদ্ধের সমান। না, এটা তো বলে দিয়েছে তো যে উধার সে আগার গোলি আয়েগা তো হাম ইধার সে ভি গোলি ছোড় সন্ত্রাসবাদীদের পেছনে নয়, মোদি বলে দিয়েছে যারা মদদ দিচ্ছে তাদের পেছনেও যাব। এবং আমরা বলে এটাও বলেছি যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যারা তারপরে বালাকোট স্ট্রাইক হয়েছে, বালাকোট স্ট্রাইকের পরে 6 বছর বন্ধ ছিল। যারা কেন্দ্র সরকারের ফেলিওরের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে দেশদ্রোহী বানাবে, শেষ করতে হবে। তারপরে আমরা আবার তাদেরকে দেখালাম। সুতরাং পাকিস্তানকে একবার কিছু করলে আবার শাস্তি হবে, এই করে করে পেটানি খেতে খেতে লাইনে চলে আসবে। বেশ বেশ রাজা শেষ করব। এই মুহূর্তে ভারতের স্ট্যান্ড কি হওয়া উচিত কিছুটা প্রধানমন্ত্রী আজকে ক্লিয়ার করেছেন, কিন্তু পাকিস্তানকে তো বিশ্বাস করা যায় না, যেটা বারবার আমরাও আলোচনা করছি। যদি এর পরে পাকিস্তান আবার কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে, ভারত কি মোক্ষম জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে? হ্যাঁ, আমাকে বলছেন। হ্যাঁ রাজাদা। হ্যাঁ, দেখুন যে ভারতের যেটা স্ট্যান্ড, আজকে তো প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন যে ওরা যদি গুলি ছোড়ে আমরা গোলা ছড়বো, হ্যাঁ মানে আরো ডাবল ভাবে আমরা জানাবো। সুতরাং আক্রমণের বদলা আক্রমণ হবে এবং সেটা আতঙ্কবাদ কেন্দ্রিকই হবে এবং আতঙ্কবাদ যেখানে আমাদের খবর থাকবে ভারত কিন্তু সেখানে কিন্তু যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ট্রেনিং সেন্টার, জঙ্গিদের পীঠস্থান, আতুর ঘরগুলো, সেগুলো ভারত কিন্তু ছেড়ে কথা বলবে বলে মনে হয় না। 1 নম্বর, ভারত কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর তার যে লক্ষ্য আছে সেটাও পরিষ্কারভাবে জানা গেছে। সেখানে কিন্তু পাকিস্তান সতর্ক থাকতে হবে যদি সেটা ভারতের কাছে না হারতে হয়। যদিও প্রধানমন্ত্রী বলেননি যে এই বালুচিস্তান কী হবে, তবে বালুচিস্তানের যারা বিদ্রোহ করছেন তারা ভারতের কাছে অনেকটাই আশা করেন। আমরা আসলে দেখুন এখনও যেহেতু স্বীকৃতি দিইনি, আমরা সেই নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু আমাদের আচার ব্যবহার এমনই যাতে করে পাকিস্তান আরও বিখণ্ডিত হয়। 71-এর পুনরাবৃত্তি আমরা 2025-এ চাইছি এবং সেটা আমাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে। আমরা পাকিস্তানের সেনাদের নানানভাবে এত ব্যস্ত রাখবো যে তারা বালুচিস্তানের দিকে সময় না পায়, যাতে করে বালুচ বিদ্রোহীরা মানে নিজের দেশেই বিদ্রোহের মুখে রয়েছে এই মুহূর্তে, সেটা পাখতুন বলুন, সেটা আপনার পিওকে বলুন বা বালুচিস্তান বলুন। অবশ্যই সিন্ধুর জল আছে, আমরা এখনো জল পাঠাবো বলিনি। বেশ, তবে গোটা পরিস্থিতির ওপর যে ভারত নজর রেখেছে, কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের 3 সেনা বিভাগ প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু সতর্ক রয়েছে, কারণ যে কোনোভাবে আবার যদি আঘাত আছে তার পাল্টা প্রত্যাঘাত হবে, আর সেই প্রত্যাঘাত আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক। সেখানে কিন্তু আর কোনো মধ্যস্থতাকারী আসলেও ভারত বোধহয় আর কোনো কারোর কথা শুনবে না। এটুকু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা খুব স্পষ্ট। সমালোচনা চলবে, ভারতের রাজনীতিও চলবে, কিন্তু আগামী দিন ভারতের নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য যে সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নিয়েছেন বা আর্মির বিভাগের প্রধানরা নিয়েছেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হবে। সমস্ত দিতে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য প্রত্যেক থাকুন নিউজ টাইম, এনি টাইম, আদারওয়াইজ।